নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। রাম মন্দিরের পর ভোটের মুখে এবার বিজেপির হাতিয়ার সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। বিজেপির প্রচার মোদির কথা রাখার গ্যারান্টি, যার বিরোধিতা করে সংঘাতে তৃণমূল সরকার। আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अपना धर्म बचाने के लिए, अपना सम्मान बचाने के लिए इस देश में आए, उनको नागरिकता नहीं मिलती थी। अपने ही देश में वो नागरिकता के बगैर अपमानित होते थे। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। ভোটের মুখে আচমকা সিএএ, নাগরিকত্ব নাকি মেরুকরণের তাস? নয়াদিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্ক সার্কাস। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরোধিতায় একসময় উত্তাল হয় দেশ। অসমে এনআরসির কারণে প্রায় 13 লক্ষ মানুষ ডি ভোটার হয়ে পড়েন। তৈরি হয় ডিটেনশন ক্যাম্প। সিএএ চালুর নেপথ্যে কি আসলে এনআরসি কার্যকর করার কৌশল? সিপিএম পলিট ব্যুরো বিবৃতিতে জানায়, সিএএ সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী, তাই এই আইন সংবিধান বিরোধী। এনআরসি করার জন্যই সিএএ করা হচ্ছে। এনআরসির মাধ্যমে দেশের সংখ্যালঘুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সুর চড়িয়েছে কংগ্রেসও। তো সাম্প্রদায়িকতার চুল্লি তৈরি হচ্ছে, এতদিন কেন দেননি? কে মানা করল দিতে? সিএএ বিরোধিতায় কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সংঘাতের রাস্তায় মমতা। মঙ্গলবারই কেন্দ্র অনলাইন পোর্টাল চালু করে, যে পোর্টালে ঢুকে ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষ ভারতের নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবেন। पहले पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए। इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल। তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার। মঙ্গলবার সিএএ এর ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। মামলা করে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। কলকাতা টিভি। ভোটের মুখে সিএ, দেশ জুড়ে বিজ্ঞপ্তি জারি করে সিএ লাগুর কথা বলা হচ্ছে। আইন পাস হয়েছিল 2019 সালের 11 ডিসেম্বর। 9 তারিখ পেশ হয়, রাজ্যসভায় পাস হয়ে গিয়ে 11 তারিখ থেকে দেশবাসী জানে যে সিএ আসতে চলেছে। তারপর 4 বছর 3 মাস পরে এর রুল বুক সামনে আসায় দেশ জুড়ে আবারও যারা প্রতিবাদে তখনও নেমেছিলেন আবারও তারা সরব হয়েছেন। এ রাজ্যের কথাই যদি বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও বলেছিলেন কাগজ দেখাবে না, সিএ মানবেন না। এই একই বিরোধিতায় তিনি বলছেন এটা ভণ্ডামো। শুধুমাত্র ভোট স্ট্যান্ডকে সামনে রেখে বিজেপি এই খেলা খেলার চেষ্টা করছে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে শুধুই কি এটাই একটা স্টান্ট? এই দলবদলের পালা, প্রার্থী তালিকা বেরিয়ে আসার ক্ষোভ, বিক্ষুব্ধ যারা, তারা সেই অভিমান কোথায় দেখাবেন? মিডিয়ার সামনে কেউ বলছেন যে দল ত্যাগ করছেন, কেউ বলছেন যে এত বছর সময় নষ্ট হয়েছে। রাজনৈতিক ফায়দা কার হচ্ছে? এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি লোকসভা নির্বাচনের আগে অনেকটাই কি ঘুরে দাঁড়াতে পারে সিএ নিয়ে, নাকি এই দল বদলের খেলায়? 4 দল তারা কি বলছেন, প্রতিনিধিরা রয়েছেন যারা, তাদের সঙ্গে আলাপ করি। আমি আলোচনায় আসছি। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন সজল ঘোষ, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন সিপিআই এর গৌতম রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি সজল ঘোষের কাছে। সজলদা, এক তো বিজেপির রথে সারথি পরিবর্তনের এটা একটা খবর,
অর্জুনকে কি ফেরত নিচ্ছেন কি নিচ্ছেন না, এটা দ্বিতীয় প্রশ্ন। সিএ নিয়ে আপনার কাছে আমি পরে প্রশ্ন আসবো, কিন্তু প্রার্থী তালিকা তৃণমূল যেই বের করেছে, আপনাদের মধ্যে কি আবারও একটা সেই দল ভাঙানোর খেলা শুরু হচ্ছে? দেখুন, এটা আপনি বোধহয় একটু ভেবে বললে ভালো হতো। প্রার্থী তালিকা বেরোনোর পর, বিজেপির প্রার্থী তালিকা বেরোনোর পর আপনারাও বিজেপির লোককে, মানে সরি মাফ করবেন আমি মন থেকে বলছি, মানে তৃণমূল তারাও বিজেপির এমএলএকে নিয়ে নিয়েছে, এরমও নজির আছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে বামপন্থী যারা আমার সিনিয়র আছেন এখানে, তারা বা কংগ্রেসের লোকেরা বলবে এই হচ্ছে যাওয়া আসা, বাকিরা যেহেতু মানে এখন এই ভোটে অপ্রাসঙ্গিক, ফলে এই দুটো দলের মধ্যেই লড়াই, যেখানে সেখানে এগুলো কিছু কিছু থাকবে। হ্যাঁ, হয়তো আপনি যদি তর্কের নীতির এই সমস্ত কথা বলেন তাহলে হয়তো সেটা সঠিক নাও হতে পারে, কিন্তু রাজনীতিতে জানবেন, পার্লামেন্টারি পলিটিক্সে সংখ্যাটা একটা বিষয়। এই সংখ্যার বিষয়েই মুকুটমণি অধিকারীকে আপনারা, আবার ভুল হচ্ছে, তৃণমূল তারা দলে নিয়েছে। হ্যাঁ, এবার অর্জুন সিংয়ের বিষয়টা আমাদের দল দেখবে, বিচার বিবেচনা করবে। অর্জুন সিং এখনো কিন্তু মাথায় রাখতে হবে বিজেপিরই সাংসদ। সংখ্যাটা আপনাদের কাছে যদি বিষয় হয়েই থাকে, নাগরিকত্ব কাটছেন কেন? সিএ এর কারণ কি মানুষের কাছে স্পষ্ট করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার মুখে তো মুখ্যমন্ত্রীর ভাষাই পেলাম যে নাগরিকত্ব কাটছি কেন। হ্যাঁ, মানে আমি দুবার মিস্টেক করে বলে ফেলেছিলাম আপনাদের তৃণমূল, মানে আমি মাফও চেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে সেটা আমার ভুল ছিল। আপনাকে আমি একটা কথা বলি, আপনার এই সার্কাজমে না আমার কিছু যায় আসবে না বা কিছু গায়ও লাগছে না, কারণ আমি সেই দেশবাসীর প্রতিনিধিত্ব করছি যারা এখন দুশ্চিন্তায় রয়েছে। একজন দুশ্চিন্তা নেই, আপনি এমন বলছেন, আপনারা কয়েকটা সংবাদ মাধ্যম আর এই তৃণমূলীরা ছাড়া কেউ দুশ্চিন্তায় নেই। সবাই কাল রাত্রে সুন্দর রাত্রি যাপন করেছে। যত ছবি দেখালেন, আজাদি টাজাদি বলা, সব পুরনো ছবি দেখাতে হলো, নতুন ছবি কোথাও দেখানোর মতন তৈরি হবে না। মুশকিল হচ্ছে যেটা, যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা শুধু অসংসদীয় নয়, তিনি মিথ্যে বলছেন, তিনি প্ররোচনা দিচ্ছেন, তিনি গুজব রটাচ্ছেন। বারবার করে একটা ডিক্লারেশন এসছে, তাতে পরিষ্কার করে বলা আছে, আপনিও জানেন, মুখ্যমন্ত্রীও জানেন, বাংলার প্রতিটি বাচ্চা ছেলেও জানে, যে এখানে কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নয়, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়, কিছু মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার বিষয় আছে। কিছু মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার বিষয় আছে। এবার আপনার প্রশ্ন আসবে, ভাই আমি তো ভালোই আছি, আমার ভোটার কার্ড আছে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আসছে না, আমি বলছিলাম, আমার শেষ হয়নি, বলুন না, থামবো, বলুন না। আচ্ছা, আপনার কাছে আসছে না, অনেকের কাছে কিছু প্রশ্ন আছে, যে আমার সঙ্গত প্রশ্ন, যে আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, তাহলে আমার কিসের প্রয়োজন? যে মানুষটি 71 সালের আগে জন্মেছেন এবং 71 সালের পরে ভারতবর্ষে এসছেন 2014 সালের মধ্যে, এখন পাসপোর্ট করতে গেলে, বাড়ি রেজিস্ট্রি করতে গেলে, অনেক কিছু ক্ষেত্রে আপনাকে পুরনো যে ডেটা, তার জন্ম বৃত্তান্ত সমস্ত কিছু দিতে হয়, সেগুলো তারা দিতে পারে না। ফলে হ্যাঁ, তাদের অনেক অসুবিধা হয়। দেখুন, কেউ বিরোধিতা করতে পারে, যেমন ডিওয়াইএফআই মামলা করেছে, দ্যাট ইজ ওয়াইস। আপনি বিরোধিতা করতে নামুন, কিন্তু আপনি বলছেন নাগরিকত্ব চলে যাবে, আপনার ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, এইগুলো বলে আসলে আপনি আবার একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেন ফৌজদারি মামলা করে তাকে প্রয়োজনে গ্রেপ্তার করা হোক, কারণ তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে মানে কি সে দেশ বিরোধী? এই যে বক্তব্য সজল বাবু বললেন, বিরোধিতা করা মানে কি তার দেশ বিরোধিতা করা? একটা 4 বছর 3 মাস পর যার রুল বুক সামনে আসছে, দেশের মানুষের মুখে এই প্রশ্ন আসছে যে আমরা কেন ওই অ্যাপ্লিকেশন সাবমিট করব, মানে তাহলে নিজেকে কি নাগরিক কি না, এই প্রশ্ন তো আমিই তুলছি। বৈষ্ণবদা, এই যে ছেলে মানুষই কথাবার্তা বিজেপি বলে, তো ভারতবর্ষের এই নাগরিকত্ব আইনটা হয়েছিল 1955 সালে, তারপরে সিএ অ্যামেন্ডমেন্ট করে ওরা একটা অ্যাক্ট করলো, সেটা হলো 2019 সালে লোকসভা নির্বাচনের সময়। একটা যারা লয়ার তারা জানে, বা অন্যান্য মানুষও জানেন, যে কোনো আইন তৈরি হলে তার একটা রুল ফ্রেম করে, এবং সেই রুল ফ্রেমটা হতে গেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে রুল ফ্রেম করা যায়। রুল ফ্রেমটাই ম্যাক্সিমাম টাইম। এবার এখন এসে হলো কখন আরেকটা লোকসভা নির্বাচন, তখন এসে এরা রুল ফ্রেম করলো, নির্বাচন যখন নোটিফিকেশন হবে, নবার এটাকে এক্সটেনশন করেছে। কারণ এইটা যে একটা ইলেকশন জুমলা, এটা ক্লিয়ার হয়ে গেল, এটা একটা ফলস প্রোপাগান্ডা, এটা হয়ে গেল। আমি একটা ওনাদের জিজ্ঞাসা করছি, এই দেশে
যারা ভোটার, যাদের এখানে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, চাকরি করেছে, বিয়ে করেছে, সন্তানের বাবা হয়েছে, যাদের ভোটে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, যাদের ভোটে বিজেপি গভর্নমেন্ট এসছে, তাদের আবার নতুন করে নাগরিকত্ব দিতে হবে আর ফর্মে লিখতে হবে যে আমরা অনুপ্রবেশকারী, মানে অ্যাডমিট করতে হবে নিজেদের অনুপ্রবেশকারী হিসাবে। এই যে স্ট্যান্ডবাজি, আমাকে বলতে দিন, যখন আপনি বলেছেন তখন তো একটা কথাও বলা উচিত নয়। আপনি জানেন যে দরখাস্ত করতে গেলে সেই দরখাস্ত করতে পারবে যে নিজেকে অনুপ্রবেশকারী বলবে বা যে দেশের নাগরিক নয়। যে দেশের নাগরিক, যে ভোট দিল, যার ভোটে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, সেই ভোটারকে আবার নতুন করে সিটিজেনশিপ নিতে হবে। এটা এই ধরনের জোচ্চুরি মানুষের সঙ্গে কেন করানো হচ্ছে? আর মমতা ব্যানার্জির যেটা কথা, মমতা ব্যানার্জি শেষ রক্তবিন্দু দিয়ে এই সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করবেন। একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ভোটের রাজনীতি করার জন্য। মানুষে মানুষে বিভাজন করার রাজনীতি এরা করছে। যারা দেশের নাগরিক তাদের কোনো মতেই দেশের বাইরে আমরা পাঠাতে দেবো না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, কোনো এনআরসি হবে না, কোনো সিএ হবে না। আমি পরের দিবসের কাছে ওপেন রিমার্ক নেব, আলোচনায় আরো পরে এই বিতর্কগুলো আসতেই পারে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি বাংলা বলছে তো সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি আসছি এবার কংগ্রেসের বক্তার কাছে। সিএ নিয়ে কিছু যায় আসে কিনা এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো ওঠা নিয়ে বিজেপির বক্তা বললেন যে ভুল বোঝানো হচ্ছে, কোথাও কি আপনারা ভুল বুঝছেন? না, প্রথমেই বলি যে সজল বিজেপির হয়ে বলতে এসে আমি বললো যে মূলত এখানে কথা বলা উচিত বিজেপি এবং তৃণমূলের, যেহেতু এদের সাথেই লড়াই। বাম এবং কংগ্রেসদের খুব একটা উত্তর দেওয়ার বা প্রশ্ন করার জবাব মানে দরকার নেই। সুতরাং আমার মনে হয়েছে নরেন্দ্র মোদী জি কে যদি এটা সজল বলতো ফ্যাক্স করে বা একটা ইমেল পাঠিয়ে যে কংগ্রেসকে এত একটা কংগ্রেসকে করেন কেন আপনি, ঘন্টার পর ঘন্টা কংগ্রেসের গোষ্ঠী উদ্ধার করছেন আপনি, কেন করেন? আপনাকেই তো মানুষ পজিটিভলি ভোট দেবে, সুতরাং কংগ্রেসকে আর গালি দেওয়ার দরকার নেই। যাই হোক, ঘটনা যেটা হয়েছে, দুই ছেলে আর কি, শাসকের দুই ছেলে, এক হলো এনআরসি আর সিএ, এরা ঘুমিয়ে থাকে 5 বছরের জন্য, কুম্ভকর্ণের ঘুম দেয়, হঠাৎ করে জেকে ঠেলে তুলে দিয়ে বলে এবার যাও ভোট বাজার করতে যাও। এবার সিএ এসছে, এই ভোট বাজারে সিএ কে সামনে রেখেছে, যাও এবার বাজার করতে বেরো। ঘটনা যেটা হচ্ছে, মতুয়ারা দীর্ঘদিন ধরে একটা দাবি তুলে এসছে পশ্চিমবাংলায়। এখানে মতুয়া বহু জায়গায় ডিসাইসিভ ফ্যাক্টর, যে বহু সিটে বিধানসভা এবং লোকসভাতে, ফলে এটা একটা তুষ্টিকরণ মতুয়াদের। পাশাপাশি সজল যেভাবে বললো, এটা কিছু না, এটা ইনক্লুশন হবে, এক্সক্লুশনের কোনো জায়গা নেই, কোনো নাম। এতই যদি ব্যাপারটা সহজ হতো, সরল হতো, এর মধ্যে যদি রাজনৈতিক কোনো অভিসন্ধি না থাকতো, তাহলে নিশ্চিতভাবে এটা খুব আগেই করে নেওয়া যেত। তাহলে ঠিক ভোট আসলে পরেই 21-এর ভোটও অমিত শাহ এখানে এসে বলেছিলেন যে এনআরসি হবেই, আবার বলছেন ঠিক এই 24-এর ঠিক আগে আগে। ফলে এটা একটা মানে সতর্কীকরণ করছে কোনো একটি সম্প্রদায়কে, তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে তোমাকে দেশের বাইরে যেতে হতে পারে। ব্যাপারটা এই জায়গায় চলে গেছে। আসলে ঘটনা যেটা হচ্ছে, ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর অ্যাজ যে উন্নয়নের কথা বলা, সেটার জায়গায় নেই। শুধু বলছেন না দেবু যে মমতা ব্যানার্জি অসত্য ভাষণ দেন, মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে দুজনে কে কাকে হারাবে একটা ফটো ফিনিশ, কত কিছু বলেছে, করে দেবে 100 স্মার্ট সিটি বলেছে করে দেবেন, কালো ধান ফেরত আনবেন বলেছে, গ্যারান্টি দিয়ে বলেছিলেন কালো ধান ফেরত আনবে, 3 গুণ বেড়ে গেছে সুইস ব্যাংকে কালো ধান। বলেছিলেন এয়ারপোর্ট হবে, হ্যাঁ প্রতি জায়গায় এয়ারপোর্ট হবে, হয়নি। বলেছিল এইমস হবে, বলছে যে এই ঘটনাগুলো আমি বলে নেই প্লিজ, এই মানুষটা যদি তাই হতো তাহলে গ্যারান্টি দিয়ে অজিত পাওয়ারকে জেলে ঢোকানোর কথা ছিল, গ্যারান্টি দিয়ে আদর্শ আবাসন কেসে অশোক চৌহানকে ভেতরে ঢোকানোর কথা ছিল, মহারাষ্ট্রের চিফ মিনিস্টার। তাদের ধারণা ছিল যে অশোক চৌহান চুরি করেছে, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে মোদিজি গ্যারান্টি দিয়ে, তাকে গ্যারান্টি দিয়ে জেলে ঢোকায়নি। সুতরাং মোদিজির থেকে বেশি জুমলাবাজ ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী আসেনি। এই সিএ এটা ইলেকশন আগে ইস্যু তৈরি, আবার কিছুদিন বাদে ঘুমিয়ে পড়বে, এ কিচ্ছু না। আমি বলছি এগুলো হলো ইলেকটোরাল বেনিফিট নেওয়ার। প্রতিবাদ কোথায়? কংগ্রেসের তরফ থেকে কি প্রতিবাদ? নিশ্চিতভাবে আমাদের প্রতিবাদ আছে, কেন প্রতিবাদ থাকবে না? সারা দেশ জুড়ে আমাদের প্রতিবাদ আছে।
সেই কারণেই মোদিজি কংগ্রেসকে গালি দিতে হচ্ছে, আর কাউকে গালি দেয় না। আমি আর কংগ্রেসের গৌতম বাবুর কাছে নেতাদের আসছি। ভাঙিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বলছিল না, আপনিই বলছিলেন সম্ভবত, যে আপনারা নিচ্ছেন কেন, বিজেপিতে নিয়ে নিচ্ছেন কেন সবাইকে। তা নিতে হবে, কারণ ওদের লিডার নেই, না, নেবেন কিনা এদের আমি লিডার নেই, প্রশ্ন এদের লিডার তুলেছিলাম। নেই, সারা ভারতবর্ষের মুখ নেই, কোন স্টেটে মুখ নেই, যার জন্য কিনা এখান থেকে তৃণমূল থেকে ভাঙাতে হচ্ছে লোক। সুতরাং দেবু যতই চিল্লাক না কেন, আমি গৌতম দার কাছে নাহলে আসছি। তাপস রায়কে ক্যান্ডিডেট করতে হচ্ছে, দুদিন আগে গেল যে, তার মুখ যদি থাকে তাহলে করতে হয় ক্যান্ডিডেট। এখন সিএ সামনে এসছে, সিএ হলো ইলেকট্রাল বেনিফিটকে সামনে রেখে এগুলো হচ্ছে, আর কিছু না। আবার দেখবেন সিএ ঠিক হয়ে গেছে। গৌতম দা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা 2019 সালের আপনি বললেন 11ই ডিসেম্বর লাগু হয়েছে, তো 1.5 থেকে 2 মাস লাগে এর প্রসিডিওরটা, তারপর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। এটা আজকে গতকাল 2024 লেগে গেল। এই যে এতটা দীর্ঘ সময় এটা লাগলো কেন, কি কারণে লাগলো এইটা, যে যেহেতু এখন লোকসভা নির্বাচন, টার্গেট হচ্ছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে ধর্মের ভিত্তিতে একটা বিভাজন করতে হবে, ডিভাইড অ্যান্ড রুল করতে হবে। কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে রিলিজিয়ান কথাটা, রিলিজিয়ানের এই যে ধর্ম, রিলিজিয়ান, এই রিলিজিয়ানকে বেস করে কোনো ধরনের কোনো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রভিশন নেই। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা দেখলাম কোন সময় হলো, যে সময় সুপ্রিম কোর্ট ইলেকশন বন্ড এসবিআইকে বলল যে তুমি নির্বাচন কমিশনের কাছে জমা দাও অন দ্যাট ডেট। আমাদের কনস্টিটিউশন পারমিট করে না ধর্মীয় বিভাজন করা, দেশের মধ্যে ধর্মের নামে ডিভাইড অ্যান্ড রুল করা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে অপ্রেস সেকশন বা যারা এই সিএতে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই করবে, বলা হচ্ছে যে তারা মাইনরিটিস। তো মাইনরিটিস, সেই যে দেশের মাইনরিটিসের কথা বলা হয়েছে, সেখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, মুসলিম নেই কেন? কি কারণে মুসলিম নেই? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের দেশে যারা সিটিজেন, যারা নাগরিক, তারা এতদিন ধরে একটা পরম্পরা তারা জানে যে সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করেন শান্তিতে, নির্বিঘ্নে, এবং দেশের প্রয়োজনে তারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেন। তারা দেশের নাগরিক। তাদের নতুন করে স্বাধীনতার পর আর আজকে এসে নতুন করে তাদের কি প্রমাণ দিতে হবে যে তারা নাগরিক? নতুন করে প্রমাণ। আর এই প্রমাণ নেওয়ার অধিকার আমাদের দেশের প্রধানমন্ত্রী নেই। তার কারণ হচ্ছে তিনি এদের ভোটই প্রধানমন্ত্রী। আমি আসছি। এ বিষয়ে একটা সন্দেহ ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বাংলা বলছেতে আলোচনায় আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি সজলদার কাছে আসছি। বিরোধীরা বলছে যে আপনাদের কাছে তো উন্নয়নের ইস্যু ছিল, আপনারা তো বলতে পারতেন মানুষের জন্য এই কাজ করেছেন, 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছেন। এখনো 2014 সালে ক্ষমতায় আসার পর যে কথা তোলা হয়েছিল এই নাগরিকত্ব নিয়ে, 10 বছর পর সেটা আবারও সেই লোকসভা নির্বাচনের আগে কেন ইস্যু করতে হলো, যদি 10 বছরে আপনাদের কাজের খতিয়ান দিয়ে থাকেন মানুষের কাছে? আর তুমি ভুলে গেলে 2 কোটি বেকারের চাকরি। আচ্ছা, উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে যে দেখুন, আপনি বলে দিয়েছেন যখন যে 80 কোটি মানুষকে আমরা রেশন দিচ্ছি, আর আমার বলার প্রয়োজন নেই, উনি বলেছেন, আমি বলিনি। তুমি হাত তুলো না, টেনিস এলবো হয়ে যাবে, পরে বলো। আমি যেটা বলছি যে দেখুন, যে লাস্টে করার প্রয়োজন কি ছিল। হ্যাঁ, দেখুন বিয়ে বাড়িতে দেখবেন ভালো খাবারগুলো তো শেষের দিকেই দেয়, শুরু তো দেয় না। তো আপনি বলুন না, লক্ষ্মী ভাণ্ডার আমাদের পিসিমণি, আচ্ছা চলুন, মমতা ব্যানার্জি তিনি কবে দিয়েছিলেন দিদি? দুয়ারে সরকার কবে দিয়েছিলেন? তাহলে ভোটকে কেন্দ্র করে, তার মানে এটা স্বীকার, তার মানে এটা তুমি স্বীকার করো যেটা ভোটকে কেন্দ্র করে। আপনি এত দেরিতে বোঝেন না, দেরিতে কি করবো ভাই? আমার বুদ্ধি, আমার বুদ্ধি কম, তোমার বুদ্ধি বেশি, কিছু করার নেই। আমার বুদ্ধি কম, তোমার বুদ্ধি বেশি। না না, ব্যক্তিগত আক্রমণ একদম করছি না। হ্যাঁ, উত্তর, আমার উত্তরের সময় যদি কেউ দক্ষিণে চলে যায় তখন তো মুশকিল না। তো আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এত, এই যে আপনারা বললেন যে উন্নয়ন, বললো তাতা সুভাষিস দা যে এয়ারপোর্ট কত হয়েছে, শুনলে লজ্জা পাবে, শুনলে আপনি লজ্জা পাবেন। 75 বছরের দেশের শাসনে আপনারা 60 বছর ধরে, হ্যাঁ, হয় সরকারে সরাসরি বা অল্প কিছু সময় সরকারের সহযোগী হিসেবে দেশ শাসন করে আপনারা 74টা এয়ারপোর্ট করেছিলেন, আর আজকে সেটা 140।
আদানিকে দিয়ে সামলাচ্ছে। আমি বলি, তাও করা হয়নি, Privatized তাও করা হয়নি। Privatized আর করে। আদানি, তাও সামলাচ্ছে, অন্য এই লোককে ধরনের- বেছে দিই, সরকার। হ্যাঁ, এই দেখো, এই তো তুমি বললে কতগুলো না না airport। এগুলো তো এই তো আমি partnership, আপনাকে বলি, আদানি আপনি মোদিজির পার্টনারশিপে বিয়ে হয়েছে। বাড়ির খাবার কথা বললেন, বিয়ে বাড়িতে তো তত্ত্ব হয়, এয়ারপোর্ট বানিয়ে হাতে তুলে দেওয়া হলো কার? হয়েছে আপনাদের বলা হয়েছে না আমাকে বলতে না না আমি তো হবে? 80 কোটিরটা বলে না, 80 কোটির রেশনটা বলে না না বলবে পরে বলবে তোমার সময় বলবে কেন তুমি অন্য লোকের ভাগ মারবে তুমি এটা বলো। হ্যাঁ এখন বিয়ে বাড়ির তত্ত্ব এসছে, হ্যাঁ এবার কোনে যাত্রী আসবে সবই আসবে, সেটা নিয়ে কথা না। আমি যেটা বলছি 263টা মেডিকেল কলেজ হয়েছে, 15টা এইমস হয়েছে। ভুল ভুল সেটাও private, ভুল, সব ভুল, মিথ্যে, ভুল, আমি ভুল, মিথ্যে বলছি, ভুল, আপনারা ভুল, সত্যিটা বলবেন। ভুল। আচ্ছা আর গৌতম দা তো একদমই আপডেটেড নয়, আমি দেখলাম উনি বলছেন যে ভোটের সময় কেন, আরে দাদা বলছে এসবিআই এর দিনই কেন। আমি আপনাকে বলছি এই কথাটা মানে অমিত শাহজি অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 মাস ধরে বলছিলেন যে ভোটের আগেই করব, ভোটের আগেই করব, বলছেন মুসলমান নেই কেন। আমি আপনাকে বোঝাই, এটা এনআরসি এই এসিএটা যেটা করা হয়েছে এটা 3টে দেশের জন্য, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। পাকিস্তান না, হ্যাঁ হ্যাঁ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান। আপডেটেড হতে হবে আরেকটু। শ্রীলঙ্কা, পাকিস্তান। নেপাল, বার্মা কি দোষ করলো? আর দাঁড়ান না, আমি একটু বলি, শোনেন না। ভারত ভেঙে তখনকার দিনে ওইগুলো হয়নি, এটাই হচ্ছে আপনার দোষ। তো যেটা হচ্ছে এই 3টে দেশে মুসলমানরা সংখ্যালঘু নয়, মুসলমানরা সংখ্যালঘু নয়। তো তোমার কনস্টিটিউশন পারমিট করে আরে রিলিজিয়ানের দাদা, রিলিজিয়ানের এটা ভিত্তিতে করা? এটা আপনার পাশের লোকটাকে জিজ্ঞাসা করুন। এই এই আমি যে আমাকে বিষয়টা বলে না, এই ভুল কথা বলছে, এই সংবিধানটা ব্যাপারে যদি কিছু সিএর মানে অতীতটা যদি জানতে হয় তাহলে বাঁদিকের লোকটাকে জিজ্ঞাসা করুন, আপনার সহযোগী এটা সুভাষিসদার তাকে কাছে, জিজ্ঞাসা করুন, এটা আমাকে না। সুভাষিসদার কাছেই আসছে, এইটা চাইছিলাম। সেদিনের সংবিধান, সবাই কি এটা ছিলেন সেদিনের ওনারা? সংবিধান। হ্যাঁ সুভাষিসদারা বলতে পারবেন ভালো, সংবিধান সবাই কি ছিলেন ওনারা? না না কেন থাকবে, সেই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে। আজকে পুরো আরে দেশের আমরা ছিলাম না, স্বাধীনতা, তুমি তো পুরো ছিলে, স্বাধীনতা তুমি সংগ্রাম সংবিধানটা বলো। ছিল না, এই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং ইংরেজের সঙ্গে ছিল, সময় পুরো RSS ইংরেজের সাথে ছিল। সুতরাং সেই সময় ভাই, আমি বলছি আজকে constitution এ- দেশকে পেয়েছে সমস্ত তা দিক দিয়ে ওনাকে গুছিয়ে বলুন, কংগ্রেস এটা দিয়ে আজকের দিয়েছে। নয়। এইবার দেশকে কিভাবে পাঁচের দশকে। বিপথে চালনা করা যায় এবং বিপদে ফেলা যায় দেশের মানুষকে, তার জন্য তো আরএসএস এবং বিজেপি একসাথে লড়ছে, যাতে দেশের মানুষকে বিপদে ফেলা যায় এবং দেশের মানুষকে CPM ভয় দেখিয়ে একসাথে লড়েও তো ভয় CPM দেখিয়ে যাতে কোনো ভোট আদায় করা যায়। আজকে আপনি আজকে বলছে 80 কোটি মানুষকে নাকি, 1 মিনিট বলুন, 80 কোটি মানুষকে নাকি মোদিজি খাওয়া দেয়, চাকরি দিলে এই খাওয়াটা দিতে হতো না, দিতে হচ্ছে ওই যে দিতে পারে না, সেটা ইন্দিরা গান্ধী সবুজ বিপ্লব করেছিল বলে, এবং খাদ্য আইন, খাদ্য সুরক্ষা আইন সেটা মনমোহন সিং করেছিলেন বলে, সেই কারণে দিতে পারছে। মোদিজি কিছু করেনি। ঠিকই বলেছেন, ওনারা আইনগুলো করেছিলেন। আমি এটাও শুধু না, এর সঙ্গে যোগ করে দিচ্ছি গৃহ আবাস যোজনা, প্রধানমন্ত্রী ওনাদের তৈরি, 100 দিনের কাজ আপনাদের যৌথভাবে তৈরি, যখন জয়েন্ট সরকার। একটা বাড়ি দেখাতে পারবেন যেটা ইউপিএ গভর্নমেন্টের আমলে হয়েছে? একটা লোক দেখাতে পারবেন যারা 100 দিনের কাজ এই সময় পেয়েছে? আজকে আপনি পাড়ায় পাড়ায় গেলে 100 দিনের আরে চিৎকার করে পাড়ায় তুমি পাড়ায় সলভ করে গেলে দাও। আপনি ওই আওয়াজ দেখতে পাবেন। আপনারা সবাই আবাস চিৎকার করে ক্যাব এটা প্রমাণ রিপোর্ট করুন। দিয়েছে মধ্যপ্রদেশে হাইয়েস্ট আবাসনের চিৎকার করে এটা প্রমাণ করো না, ইউপিএ ওয়ান আস্তে 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 প্রচুর আস্তে আস্তে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে এইবার যাবে। ক্যাব রিপোর্ট বলেছি, মোদি জামানাতে ক্যাগ রিপোর্ট দিয়েছে মধ্যপ্রদেশে আচ্ছা, আবাস আমরা যোজনা এই ঠিক আছে। ভাই, আমাকে আমরা বলতে এই পারেন। জামানার কথাই বলি, এই আরে, এটা জামানাতে বলতেই চলে পারছি আসি, না। ভোট এসেছে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এত চিৎকার আমি বলছি করলে। এত কথা বিভ্রান্ত তো মমতা ব্যানার্জি করছে। ক্রস সাবমিশন হচ্ছে মোদিও কম করছে না সজল, আমি বলছি 1955 মোদিজি তো সালে করছেই। 1955 সালে যে নাগরিক আইনটা ছিল, নাগরিকত্ব আইনটা ছিল, সেটা কিন্তু আমাকে কেউ দেখিয়ে দিক যে সেখানে কোনো ধর্মের ভিত্তিতে Exactly. আশ্রয়ের কথা বলা আছে। নট অন দি বেসিস অফ রিলিজিয়ন। এবার এইটা যদি বিজেপির এই সেন্সটুকু না থাকে, তারা যে প্রিয়াম্বেলের যেটা মূল স্পিরিট, ধরো আমাদের সংবিধানের মূল স্পিরিটটা হলো কিন্তু সেকুলারিজম, একদম ধর্মনিরপেক্ষ। বৌদ্ধবাদ, ধর্মনিরপেক্ষতা। একদম। কোথায় পড়েছেন এই আপনারা? জায়গাটা এটা ভারতবর্ষের সংবিধানে সংবিধান বলা আরে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ভাগ হয়। দেশটা ভাগ হয়েছে, এই তো অদ্ভুত কথা। দেশটা ভাগ হলো। ভাগ হতে পারে। আর দেশটা ভাগ হতে পারে, ভাগ হতে পারে মানে এটা এটা ভুল ভুল। ফ্যানালিস্ট সবাই জানে। কথা চলে না। আমাদের না, না, ফ্যানালিস্টের কথা চলে না, সেক্ষেত্রে আমরাও চলে। অনুষ্ঠান করতে হবে। আপনার এটা একদম আছে। এই ধর্মান্ধতাদের দেশ থেকে
সংবিধানের কথা বললেন, সেখানে আমি সমাজ এক্ষুনি দাঁড় করাতে দেশভাগ পারবো না। ছেড়েছিলেন। এটা একেবারে আছে যে ওখানকার সংসদে আসতে চাইলেই আসতে পারে। কি হবে? আচ্ছা আপনি আমাদের বলুন দেশ- তো, আপনি তো 10 বছর গভর্নমেন্ট চালিয়েছিলেন, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি, 20 কোটি বেকার যুবকের চাকরি, কোথায় কোটি আমি বেকার বলতে যুবক? দেবার সময় মনে করি 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, ব্ল্যাক মানি উদ্ধার করবেন বলেছিলেন, কজনকে দিয়েছেন? উল্টে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসি এরা ব্যাংকের টাকা লুট করে নিয়ে চলে গেছে। 15 লক্ষ হাজার কোটি টাকা ঋণ মুকুব করেছে ঋণ খেলাপিদের জন্য, আমাদের গচ্ছিত টাকা তা সেই টাকা নেই। আজকে বলুন, ব্যাংকের টাকা যারা লুট করলো, যারা দেশের সম্পদ এবং সম্পত্তিকে বিক্রি করলো, যারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিল, যাদের আমলে 50 বছর হবে না। আচ্ছা বলুন, 50 আপনি বছরের তাও সর্বোচ্চ বেকার সংখ্যা। আপনি রুটি কামড়া মাখানে আসুন, ধর্মের উপর দাঁড়িয়ে রাজনীতি করছেন কেন? কোন পড়াশোনা যারা শিক্ষিত মানুষ এটা করতে পারে? এটা তো আপনাদের ভুল জায়গাটাই তো আপনাদের ভুল জায়গা হচ্ছে। গৌতম দা, বলছি যে চিৎকার চেঁচামেচি অনেক হয়েছে, একটা জিনিস খুব পরিষ্কার হওয়া উচিত। আমি জানি না সজল কেন বলছে এটা, আমাদের দেশ ভাগ হয়েছিল যে তত্ত্ব, সেই তত্ত্বের পর ভারত একটা দেশ হয়েছে যে দেশ ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে কনস্টিটিউশনে ধর্ম দিয়ে নাগরিকত্ব ভিত্তি ধর্ম হতে পারে না, এটা পরিষ্কার কনস্টিটিউশন, জাতি পরিষ্কার। ধর্ম- একদম কনস্টিটিউশন এটা লেখা আছে। সংখ্যালঘু শব্দটা, দ্বিতীয় বিষয় হচ্ছে সংখ্যালঘু শব্দটা একদম ধর্ম নিরপেক্ষতার কথা বলা। ক্লারিফিকেশনের তাতে সঙ্গে সংখ্যালঘু reasonable বলতে clarification ধর্ম বলা আছে। নিরপেক্ষতা আমি বলছি সংখ্যালঘু এটা থেকে আছে। চিৎকার করে সংখ্যালঘু না, থেকে না, আছে। বলুন না, চিৎকার বলুন না, করে, আপনি- মানুষ আপনি ইতিহাস মন্ত্রী। পড়েছে, কি চিৎকার বলছে? করে, চিৎকার করে, এই, ঢুকিয়েছে। এক মিনিট, চিৎকার করে বিজেপি যতই এখানে এই আমাদের টক শোতে মাথাক আসর, তাতে অসুবিধা নেই, কিন্তু বিজেপিকে এই নির্বাচনে এই উত্তরগুলো দিতে হবে। এই উত্তরগুলো তাদের দিতে হবে যে বছরে 2 কোটি বেকারের চাকরি কেন করা গেল না, নতুন ইন্ডাস্ট্রি বন্ধ কেন, কৃষকরা আত্মহত্যা করছে কেন, কি কারণে এন্টার দেশে টলারেন্স 0 জায়গায় চলে গেছে। সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কোন ধরনের মতকে তারা সহনশীলতার সঙ্গে গ্রহণ করতে পারে না। সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচনা করলেই সে হয়ে যাচ্ছে দেশদ্রোহী। এই বিজেপিকে উত্তর দিতে হবে যে বিজেপির এমপিরা সাংসদরা বলছেন যে গুলি করে দাও, যে আমাদের বিরুদ্ধে কথা বলছে তাকে গুলি করো, এই তাদের ভাষণ। এবং ওসব ব্যাখ্যা দিয়ে লাভ নেই। এবং আমাদের দেশকে ধর্মের নামে বিভাজন করতে চাইছেন আপনারা, বিজেপি বিভাজন করতে চাইছে। It cannot be tolerated. একদম। আমিও বলছি একই কথা, দেশকে গদ্দারও কো গোলি মারো, গোলি মারো দেশকে সজল দা, প্রবেশ বর্মা তাহলে টিকিট পেল না এক মিনিট, আমি একটা কথা বলবো সুচন্দ্রিমা, সেই বিতর্ক সৃষ্টিকারী তারা এবার টিকিট না পায়। কারা বলছে দেশের স্বাধীনতায় যাদের আমি ভাবছি কারা বলছে। অবদান নেই, আপনার আছে, ওদের আপনাদের নেতারা, আছে, আমাদের আপনাদের আছে, পরম্পরা আছে, আপনাদের আমাদের আছে, ইতিহাস আছে, আমি ইতিহাস আমাদের তো- আরে ইতিহাস, আমাদের লক্ষ লক্ষ স্বাধীনতার লোকের ইতিহাসটা কি আপনার? আত্মবলিদান আছে, আত্মবলিদান- আমাদের নেতাদের এক মিনিট, মুচলেখা দিয়ে এক মিনিট, ব্রিটিশ সরকারের আমি কাছে আসছি। মুচলেখা দিয়ে আস্তে, তাদের আপনি আস্তে, বলছেন, আস্তে, ক্ষমা আস্তে, ভিক্ষা করে আস্তে, জেল থেকে আস্তে। ছাড়া হয়েছিলেন। আপনাদের সাভারকর, আত্মবলিদান কেন আছে। এসব কথা কি বলছো? কথা বলছেন? Don't speak like this. কোনটা মিথ্যে কথা? আর জিরো আপনারা, আপনারা কোনটা মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা? প্রথম থেকে শেষ অবধি মিথ্যে কথা। সাভারকর মিথ্যে মুচলেখা কথা। দেয়নি, মিথ্যে সাভারকর কথা। মুচলেখা মিথ্যে দেয়নি, কথা। জেল থেকে মিথ্যে কথা। চিঠি আবার দেয়নি। বলছে মিথ্যে তাহলে কথা। তোমার কথা নয় সত্যি। আপনাদের কি তোমার কথা নয় সত্যি। কমিউনিস্ট পার্টির কি ছাড়ো না, আছে? ছাড়ো না। বলুন না, এই কথা বলো না। স্বাধীনতার লড়াইতে কমিউনিস্ট পার্টির কি অবদান আছে? এই নির্বাচনে আরে ছাড়েন। দেশের মানুষের উপর হ্যাঁ। যে স্টিম রোলার চালিয়েছে, আর ধর্মের যে বিভাজন করছে বিজেপি, আরে 400 সিট পাবে। আরে ঠিক আছে, তার উত্তর বিজেপি পাবে নির্বাচনে। আরে আগে তুমি 100 পারো, তারপর 400 গল্প করো। আমি আসছি, 100 পারো। আস্তে, আস্তে, হ্যাঁ, আস্তে, ঠিক আছে, 100 শান্ত পারো, হন। তারপর 400 গল্প করো। ডাক্তার ছাড়ো, ছাড়ো। ডাক্তার ঠিক আছে। সাধারণভাবে কথা বললেও সাধারণ মানুষ যারা অনুষ্ঠান দেখছেন শুনতে পাবেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি আলোচনার মধ্যে, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, অনেক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকগুলো প্রশ্ন এই সিএ নিয়ে উঠে আসছে, যেখানে সরকার দেশের মানুষের কাছে জানতে চাইছে যে তারা নাগরিক কিনা। মানে কোথাও কি এই প্রশ্নটাই আমি সদলদাকে দিয়ে আবার শুরু করছি, মানে নাগরিক কারা? মানে ওই যারা 542 জন তারা, বা রাজ্যের বিধায়ক তারা, জনপ্রতিনিধিরাই শুধু, মানে যাদের ভোটে মানুষ নির্বাচিত করেছে যাদেরকে, তারা এখন জানতে চাইছে। একটু খোলসা করে যদি বলেন যে এর রুল বুক গুলো কি কি রয়েছে। প্রধানমন্ত্রী প্রথম কথা হচ্ছে, যদি আপনি এখনো না বুঝে থাকেন আলাদা কথা, আমার জন্য না, দর্শকদের বলুন। আমি বলছি তো, আপনাদের তো দায়িত্ব এগুলো চতুর্থ স্তম্ভ, মানুষকে প্রচার করা, মুখ্যমন্ত্রী যেভাবে বিভ্রান্ত করছে তাকে বিরত করা, এগুলো তো আপনাদেরই দায়িত্ব, তো আমাদেরও দায়িত্ব, সেটা আমি আমার দায়িত্বটা পালন করি। না, আপনার মুখ দিয়ে বলাতে চাইছে এটা রেকর্ডেড থাকবে, তো পরে যদি কখনো বয়ান বদলান তখন আমাদের কাছে এটা প্রুফ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা টিভি যেন তার বক্তব্য না পাল্টায়, হ্যাঁ, তারা যেন যে লাইনে চলছে সেটাই চলতে থাকে। এখনো পাল্টায়নি। আমি অনেক পাল্টেছেন, পরে বলতে পারবো। আমি আপনাকে একটা সহজ সরল কথা বলি, আগেও বলেছি আবারও বলছি, এটা কাউকে দেশ থেকে বার করার নয়। হ্যাঁ, আগেরগুলো চালালেই হয়ে যেত, তাও বলছি যে এটা কাউকে দেশ থেকে বার করার নয়। এখানে কিছু লোককে ইনক্লুড করার ব্যাপার আছে, এক্সক্লুডের কোনো জায়গা নেই। এখানে আবারও বলছি, যারা 71 সালের আগে অন্য দেশে জন্মেছেন, মানে এই যে আজকের বর্তমান যে ভারতবর্ষ তার বাইরে যারা জন্মেছেন এবং 71 সালের পরে যারা আমাদের দেশে ঢুকেছেন, তাদের এখনও বেশ কিছু সরকারি কার্যক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হয়। সেই অসুবিধাটার জন্যই, তাদের মুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা। আর এই আইনটা আজকের নয়, এই আইনটা 1955 সালের। এবারে আমি আপনাকে বলছি, এই যে ধরুন সবাই বলছে মুসলমান, এই সব সংখ্যা, এই কোনোটাই এই ধরনের কথা নেই। 4টে ধর্মের কথা স্পেসিফিক এখানে লেখা আছে। হ্যাঁ, আর এই যে মুসলমান বাদ নয়, আবারও বলছি, ভালো করে বুঝুন যে 3টে দেশের জন্য এই সিএ আইনটা, সেই 3টে দেশের সংখ্যালঘুদের জন্য। সেখানে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন এরম ভাবে ব্যাখ্যা করা আছে, সেখানে বৌদ্ধ আছে, সেখানে অবশ্যই, যাই হোক, শিখ আছে, অবশ্যই সেখানে মুসলিম নেই। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে সেখানে মাইনরিটি মুসলমান নয়। এটা ধর্ম নিরপেক্ষতা বা ধর্মান্ধতার বিষয় না, মাইনরিটিটা তো আমার দেশ মেনে নিয়েছে। আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, সংখ্যালঘু মন্ত্রী, এখন তোমাদের সংখ্যালঘু মন্ত্রীকে বলছি, সবার আছে, সংখ্যালঘু থাকবে কেন? উত্তর দিন না, এক কথা উত্তর দিন, সংখ্যা এক কথা, কেউ ডিস্টার্ব করো না। আপনি বড় প্রাজ্ঞ বামপন্থী, আপনি উত্তর দিন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সংখ্যালঘু কেন বলুন? আপনারা তো মানুষের অর্থনীতির বিচারে বিচার করতেন, বন্ধ হয়ে গেছে। সংখ্যালঘু মানুষ কেমন করে হয়? ধর্মের ভিত্তিতেই সংখ্যালঘু হয়তো, ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু হয়তো, নাকি রঙের ভিত্তিতে হয়? সংখ্যালঘু সংখ্যা কিসের? আরে সংখ্যা, দাঁড়ান ভাই, না দেখুন দাদা, আবার বলছি, সংখ্যালঘু, আচ্ছা সংখ্যালঘু বাই নাম্বার, সংখ্যালঘু, এক মিনিট, আমি আপনাকে প্রশ্ন করছি, দাঁড়ান, সংখ্যালঘু বাই নাম্বার কিরম করে হয়েছে? কারা সংখ্যালঘু? মুসলিম সংখ্যালঘু। সংখ্যালঘু কেন মুসলমান হলো? ঠিক, ধর্মের ভিত্তিতেই বলছেন তো, ধর্মের ভিত্তিতেই বলছেন, ধর্মের ভিত্তিতে। আমি বলছি, এক মিনিট, বড় লোকেরা সংখ্যালঘু, এই দেশে তো বড় লোকেরা সংখ্যালঘু, তাদের তো ঢোকানো হয়নি। এক মিনিট, বড় লোকরা সংখ্যালঘু, তাদের তো ঢোকানো হয়নি। বলতে পারছেন না, কোন বড় লোকের কথা বলছে? হ্যাঁ, কোন বড় লোকের কথা বলছে? যে বড় লোকের কথা আপনি ভাবছেন, আদানি, আম্বানি, এরাই বড় লোক। প্রচারটা তাহলে কি জানেন? নীরব মোদি, আম্বানি, আদানি, হিন্দু খতরে মে হ্যায়, যারা করেছে তারা উত্তর দিতে পারবে। এ ভাই, এটা তো বিজেপি স্লোগান। মিথ্যা কথা, আবার ইউ আর টেলিং লাইস, ইউ আর টেলিং লাইস। হিন্দু খতরে মে হ্যায় এরকম কোন স্লোগান, মিথ্যা কথা বলছে, ইউ আর টেলিং লাইস। আপনি বললেন 1955 সালের বিষয়,
2019 সালে সংশোধিত নাগরিকত্ব বিল, তারপর থেকে 4 বছর 3 মাস এই যে প্রসিডিওর শুরু হবে, অনলাইনে বৈধতা হবে কি হবে না, কতদিন পর্যন্ত এই ব্যাপারটা ঝুলে থাকবে? আর যতদিন এই প্রক্রিয়াটা চলবে, যারা অ্যাপ্লিকেশন দিয়েছেন তারা কি নাগরিক হবে কি হবে না? হবে তো, কেন হবে না? কেন হবে না? আপনি যেটা চালাচ্ছেন বিশাল প্রমাণ দেবে। কি করে হবে? কি করে হবে মানে? আমি যদি আমার আধার কার্ড বা কোনো আইডি প্রুফ সংশোধন করতে দিই, আমার কাছে কি আইডি থাকবে? আমার একটা এক মিনিট দিদি, প্লিজ, আপনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, আপনি আধার কার্ড রোজ হচ্ছে, রোজ তাকে একজন কাউন্সিলর জানে তাকে রোজ কটা আধার কার্ডে পরিবর্তনের জন্য সই করতে হয়, আপডেট না পরিবর্তন করে, ভুল ত্রুটি অনেক কিছু আপ টু ডেট করার জন্য আপডেট করতে হয়। আরে না, আপ টু ডেট নয়, আবারও বলছি, অনেক কিছু, ধরুন নাম পাল্টাচ্ছে, ঠিকানা পাল্টাচ্ছে, অনেক কিছু পাল্টাতে হয়। এবারে আমি আপনাকে বলছি রোজ করতে হয়, তার মানে কি সেটা যখন করতে যায় তখন সে আর এ থাকে না। চেঞ্জ অফ অ্যাড্রেস, চেঞ্জ অফ সিটিজেনশিপ, আবার ভুল। চেঞ্জ অফ সিটিজেনশিপ না, চেঞ্জ অফ সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ টু ইন্ডিয়া। আবার বলছি, যাদের, আবারও বলছি, আপনারা যেটা বলছেন না, এক মিনিট একটু বলতে দাও, সবাই 4-5 জন মিলে আমাকে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, একটা ছোট্ট ব্রেকে যেতে হবে। ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে আমি এসেছিলাম যে সিএ প্রসঙ্গগুলো নিয়ে, কিন্তু এবার একটু প্রার্থী তালিকার দিকে আসতেই হচ্ছে, কারণ আমি শুরুতেই তৃণমূল কংগ্রেসের কাছে এটা জানতে চেয়েছিলাম, বাকি দলের কাছে এটা জানাটাও খুবই জরুরি। এক তো 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল চমক দিয়েছে, বিজেপির এখনো দ্বিতীয় ভাগ আসা বাকি, বাম কংগ্রেস সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন চিহ্ন, কে কোন জায়গায় প্রার্থী হচ্ছে। কিন্তু তারই মধ্যে এখনো দল ভাঙানো চলছে। অর্জুন সিং 1.5 বছর সময় নষ্ট হয়েছে এই বক্তব্যের পর। তালিকা তৈরির আগে এই অভিমানীদের নিয়ে কেন দল ভাবেনি বৈশানরদা? আমি জানি না, এখন অর্জুন সিং আজকে এই কথাগুলো বলছেন না তো, অর্জুন সিং এর তার মনে হচ্ছে যে আমাকে কেন টিকিট দেওয়া হলো না, কিন্তু প্রত্যেক দল তো তার দলীয় একটা সিদ্ধান্ত থাকে, দলের একটা আলোচনা হয় বা দলের যিনি সিদ্ধান্ত নেওয়া তিনি সিদ্ধান্ত নেন, যাকে মনে হবে যে একে দিলে দল মানে সেখানে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা হবে, তাকে জেতানো যায় সুবিধে, সেই জন্য দিয়েছেন। এবার কেউ প্রতিবারই এমপি হয়ে, কেউ এমপি হয়ে তো জন্মায়নি, আর এমপি হয়ে মারাও যাবে না, কেউ এমএলএ হয়ে জন্মায়নি, এমএলএ হয়ে মারাও যাবে না। সুতরাং সবাইরই বুঝতে হবে যে একটা সময় পর্যন্ত আমি দায়িত্বে রয়েছি, আবার তারপরে পরবর্তী একজন আসতে পারে, এটা মেনে নেওয়াটাই ভালো। এবার মানবিমানের কথা যদি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই হয়। আমি যদি এখন আমাদেরকে কেউ আঙুল দেখায়, তাহলে আমি বলবো যে আমি বিজেপি পার্টি অফিসে দেখেছি সুকান্তকে চটির ওপরে চোট মেরেই যাচ্ছে, জুতো পেটা করছে ওর ছবির ওপরে। তো বিজেপি পার্টি এখানে কর্পোরেশনের টিকিট নিয়ে হয়েছে, অন্যান্য টিকিট নিয়ে, গতবারের বিধানসভায় আপনারা বারবার দেখিয়েছেন যে বিধানসভার টিকিট নিয়ে বিজেপি পার্টি অফিসে কি হয়েছে। সুতরাং এটা তো মানে টিকিট না পেলেই হয়। এবং বামফ্রন্ট, যে বামফ্রন্টে কোনোদিন হয় না, একবার একটা ইলেকশনের টিকিট নিয়ে দেখলাম বামফ্রন্টের ওখানে একটা প্রচুর লোক গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আর কংগ্রেসের আর কি বলবো, প্রণব মুখার্জির মতো মানুষকেও এই টিকিট, কর্পোরেশনের টিকিট নিয়ে, আমার মনে আছে লোকনাথ বাবা মন্দিরের পাশে যে ওদের অফিস, সেখানে আক্রান্ত হতে হয়েছিল। না না, তৃণমূলের তো মানবিমানটা দিয়ে আপনি বলছেন বলেই আমি বলছি। আমি সুভাষিসদার কাছে আসছি। হাওয়া মোড়ক এই শব্দটা এ বাংলার জন্য এত যে প্রয়োগ হবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে, এখন কি এটা খুব মানে একটা সাধারণ বিষয় বলে মনে হচ্ছে না? না, আসলে আমি বলছি তৃণমূল এবং বিজেপি এঘর ওঘর করা পশ্চিমবাংলার মানুষ দেখেছে কন্টিনিউয়াসলি। অর্জুন দাঁড়িয়ে জিতলো বিজেপির টিকিটে, চলে এলো তৃণমূল নিল। আচ্ছা, তাপস রায় এমএলএ থাকাকালীন বিজেপি নিল। আচ্ছা, এই যে মানে আমি বলি যেভাবে ঘর বদল, যেমন ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, বলে আমাকে বলো না, আমাকে বলো ইনস্ট্যান্স থাকলে তুমি বলো, যদি ইফ देयर इज एनी ইনস্ট্যান্স আমাকে এক্ষুনি বলো, তাহলে উত্তর এক্ষুনি। আচ্ছা বলছি, শোনো, সুব্রত মুখার্জি হচ্ছেন তৃণমূলের এমএলএ, এই মেয়র, আর তিনি তখন কংগ্রেসের এমএলএ। না মানে আমি বলছি আমি একটা কথা বলছি কি, আমি একটা কথা বলে দিচ্ছি। যেভাবে স্পিকার, পশ্চিমবাংলার স্পিকার, বিধানসভা স্পিকার ভেতরে ঢোকার পর বলেছেন উনি কংগ্রেসেই আছেন,
বাইরে বেরিয়ে উনি তৃণমূলের মিটিং করেছেন, সেটা মোটামুটি এটা দেখা গেছে। আমি স্পিকার সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু এই জিনিস দেখা গেছে। আমি বলছি না, কিন্তু এটা র্যাম্পেন্ট ওয়েতে চালু করেছে। আমি বলি 2011 সাল থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কংগ্রেসের জেতা প্রতিনিধিদের নিয়ে নিয়েছে, আবার বিজেপিও সারা ভারতবর্ষে সবাইকে নিয়ে নিয়েছে। এই যে আয়ারাম গয়ারাম, এটা মানে হাটে গরু ছাগল বেঁধে শুধু পয়সা দিয়ে কেনা, এটা বিজেপি এবং মমতা ব্যানার্জি চালু করে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের এই গরু ছাগলগুলোকে এমএলএ করে কি? আমি বলছি এই গরু ছাগলগুলোকে এমএলএ করে কি? বলো কি বলছি, বলো। আপনাদের তালিকার মধ্যে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য নাম কি আসতে পারে যেখান থেকে একটা জয়ের সম্ভাবনা দেখছে? এই তারই মধ্যে নিরাপদ বাবুকে কি আবারও প্রার্থী করা হতে পারে বসিরহাট থেকে? জল্পনা কি সত্যি? আগে নাম বলুন, তারপর উল্লেখযোগ্য নাম বলবেন। হচ্ছে যে সজল আমাদের বিষয়টাও বলে দেবে, সজল আমাদেরও স্পোক্সম্যান বটে। বিষয়টা তা না, ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা সুভাষিক বলছিল, যে একটা মূল্যবোধের অভাব, নীতি নৈতিকতার অভাব। রাজনীতিবিদ যারা ছিলেন অতীতে, এবং আমাদের পশ্চিমবঙ্গের একটা পরম্পরা ছিল, সে পরম্পরায় সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং কমিটমেন্ট টু দি পার্টি, যে যা পলিটিক্যাল পার্টি করুন না কেন, যে কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেন, তার নীতিতে, তার আদর্শে, তার চিন্তায়, তার ভাবনায় একটা কমিটমেন্ট, সিনসিয়ারিটি এবং নীতি নৈতিকতা ছিল, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যের রাজনীতি যারা করেন রাজনীতিবিদরা এবং ভারতবর্ষের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সম্ভ্রমের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের কাউন্ট করত। আজকে সেদিনটা চলে গেছে। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়, লজ্জায় মাথা হেঁট হয় এই কারণে, এই যে আয়ারাম গয়ারাম দলবদলু, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, যারাই করছেন, যে দলেরই করুন, এদেরকে নিয়ে একটা দল আবার পরবর্তীকালে সে আরেকটা দলে চলে যাচ্ছে, এবং সেই জায়গায় সে তার অধিকার পাচ্ছে, সম্মান পাচ্ছে, প্রতিষ্ঠা পাচ্ছে, পদ পাচ্ছে। এবং তার আগে হয়তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর তীব্র সচেতন এবং তীব্র প্রতিবাদ হওয়া উচিত। পশ্চিমবঙ্গের সেই যে পশ্চিমবঙ্গের সেই যে ভাবনা, সেই যে চিন্তা, সেই যে আদর্শ, এইটা ভারতবর্ষ, এক মিনিট আমি এটা শেষ করি। পশ্চিমবঙ্গের এই যে একটা শ্রদ্ধার জায়গা, একটা মূল্যবোধের জায়গা, এটা ফিরে আসুক, এটা আমার একটা অ্যাপিল টু দি পলিটিক্যাল পার্টিস। এক, দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে বসিরহাটে নিরাপত্তা সর্দার দাঁড়াবে কি, বা আপনারা কি কিছু চমক দেবেন? অন্য রাজনৈতিক দলের সঙ্গে বামপন্থী রাজনৈতিক দলের একটা তফাৎ আছে। সে তফাৎ হচ্ছে, পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা বামফ্রন্ট আছে, বামফ্রন্টের একটা, সেটা বর্তমানে সিট প্রপার সিটের অ্যাডজাস্টমেন্টের একটা নীতি নির্ধারণের একটা বিষয় আছে। আমরা খুব দ্রুতই, আমার ধারণা 2-3 দিনের মধ্যেই আমরা আমাদের 42টা আসনে জোর যখন হলো না, আপনাদের তো আরো আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। না, 42টা সিটে কংগ্রেস এখনো মনে করছে ওটা আলাদা বিষয়, ওটা জোটটা তো আলাদা বিষয়। কংগ্রেস এখনো মনে করছে না, আপনি মনে করেন জোট হবে না? না, এটা জানার বিষয় হচ্ছে না, আমরা ক্যাপশন করুন, না শিরোনাম করুন, না জোট হবে না, না ওটা তো জোট হবে না, প্রশ্ন হচ্ছে আমরা বলেছি কি জোট করছে না। আমরা পশ্চিমবঙ্গে যেটা বলেছি, সেটা আমরা বলেছি বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ঐক্য একত্রিত সেখানে দলে যাদেরকে নিচ্ছে গুরুত্বপূর্ণ আসন না দিতে পারলে কোথা বাড়বে, ওলাদের প্রোগ্রেসিভ ফোর্স আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে এইটা, আরে হ্যাঁ ঠিক আছে, আমি তো ওর পারমিশন নিয়ে বলছি, আমাকে তো তোমার পারমিশন নিতে হবে না। আমি যেটা বলছি, যে কথাটা তোমায় বলে শেষ করতে চাইছি, যে আমাদের একটা নীতি আছে, সেই নীতি আমরা বামফ্রন্টে শিষ্টাচারের পয়েন্টটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শিষ্টাচারের পয়েন্টটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু বলি, অনুরোধ করি হাত জোর করে, যে আপনি আমার কথাটা একটু ধৈর্য সহকারে শুনবেন। অবশ্যই শুনুন। হ্যাঁ, বামেদের নীতি আছে, শিষ্টাচার আছে, সবই আমি বামেদের, আমি সমস্ত রাজনীতি বামেদের, আচ্ছা সব রাজনৈতিক দল, বামেদেরও আছে, হওয়া উচিত। বামেদের ছাড়া বলেছেন না তো? বামেদের ছাড়া বলবো, তাহলে সেটা বলছি। এটা তো তুমি কি পরম্পরা ছিল না? প্লিজ না, পশ্চিমবঙ্গে দাদা একটু বলতে দিন না, এইটা কি এখনো এটা বলছো কেন? বলছো কেন? আমি একটা কথা বলছি, যে দেখুন, বামেদের একটা নীতি আছে, বামেরা অন্যদের থেকে আলাদা। ওরা মূল্যায়ন করে যে কোনো মানুষকে অ্যাটলিস্ট 50 ইয়ার্স ল্যাটার,
বা 30 বছর কম করে হলেও। আমি বলছি যে ধরুন এরা এখনই বলবেন না, কেউ রিয়াক্ট করবেন না, আমি অনুরোধ করছি, এরা নেতাজিকে কখনো গালি দেয়, কখনো নেতাজির গলায় মালা দেয়, কখনো স্বামীজিকে ভণ্ড বলে, কখনো মোদিজি করেন। প্লিজ দাদা প্লিজ, আমি আপনাদের বলেছি, বলবে কেন? মানে কেন বলবে না? কেন বলবে না? কি ভুল বলবে করেছে, ভুল সংশোধন করতে পারে। কি? যে আমার ভুল হয়ে বলতে পারে। তোমরা বলো, তোমরা বলো ভুল। আরে দাঁড়ান না। কেন বলছো? আরে দাঁড়ান, তুমি বললেই হবে। আপনার মতো অনেক দেখেছি। তোমার মতো অনেক দেখেছি। তুমি থামো, আরে থামুন, থামো তুমি। আমি একটা কথা বলছি, বামেরা কি শেখাবে? কি শেখাবে? এরা ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছে, এখন নীতি দেখাচ্ছে। তোমরা কি শেখাবে? আরে নীতি দেখাচ্ছে। তোমরা এরা লজ্জা করে না কথা বলেন। আস্তে, আস্তে, 50,000 কর্মী খুনের রক্ত আস্তে, সিপিএম এর হাতে। আস্তে, এসব করো, এসব সিপিআই কি আস্তে, আস্তে, অন্য প্রসঙ্গে যাবেন না সজলদা। ওসব ছাড়ো। আরে ছাড়, মানুষ তো ছেড়েই সজলদা, দিয়েছে। সজলদা, তোমাদের লজ্জা থাকে। আরে তোমাদের অন্য লজ্জা থাকে। প্রসঙ্গে যাবেন না, প্রসঙ্গে আসুন সজলদা। তোমাদের লজ্জা থাকে। আস্তে আস্তে গৌতমদা, আস্তে আস্তে। এত কথাই বলতে দিচ্ছে না। উত্তর দেবো, বলে নিক। কথা বললে কথা শুনতে হবে। না, তোমাকেও শুনতে হবে। একদম শুনতে তোমাকেও হবে। শুনতে হবে। আপনারা ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছেন, এখন মা বলছেন। তো কি হলো? রাজীব গান্ধীকে ববরসের চোর বলেছেন, এখন তার সঙ্গে হাত ধরে হাঁটছেন। লজ্জা আপনাদের ঠিক। আছে নাকি? তোমরা সজলদা, আমার প্রশ্নের উত্তরে আসুন। কোথাও লজ্জা নেই। সজলদা, প্রশ্নের উত্তরে আসুন, সময় অল্প। নোটবন্দি নিয়ে কি করছো? চলো। লাগাম এরা ছাড়া বলেছে মূল্যবৃদ্ধি। 50,000 তোমরা বলতে এসছো। কংগ্রেস কর্মী খুনের রক্ত সিপিএম এর হাতে, তার সাথে হাত মিলিয়ে। সেটা তারা তাদের বুঝবে। সঙ্গে নীতির সেই কথা রাজনৈতিক শুনবো। দল বুঝবে। তাদের সঙ্গে আরে নীতির তুমি কথা তো সেই শুনবো। রাজনৈতিক দলের তাদের লোক মুখে বলে। নীতির কথা Spokesman শুনবো। না। তুমি কি জ্ঞান সেই দলের- শুনবো। এই রাজনৈতিক তাদের দলের মুখে জ্ঞান spokesman? শুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে এই দল থেকে কেন লোক নিয়েছেন? তৃণমূলের দিকেও তো আপনার অভিযোগের আঙুল তুলেছেন, কংগ্রেসের দিকেও তুলেছেন। ছাড়ো না। সেই দল থেকে যখন বিজেপির দিকে আসে, ধোয়া তুলসী পাতা হয়ে যায় তারা। হ্যাঁ বলুন, আবার বলুন, আরেকবার বলুন, ও শুনতে দেয়নি। হ্যাঁ বলুন। শুনতে পাইনি, ওকে বলো না। নীতির কথাই যখন বলছেন, তৃণমূলের দিকে দুর্নীতি নিয়ে কথা বলেন, কংগ্রেসের দিকে নিয়ে বলছেন, দল ভাঙিয়ে যখন লোক নিয়ে নেন, তখন সেই নীতিগুলো কি ধোয়া তুলসী পাতা না হয়ে না, যায়? আমি আপনাকে বলিনি ধোয়া তুলসী পাতা। আমি প্রথমেই বলেছি যারা অপ্রাসঙ্গিক তাদের নিয়ে কথা বলবো না এই দল বদলের ক্ষেত্রে, কারণ ওদের দলে কেউ যাবে না, এই দলগুলো কেউ যাবে না। পাঞ্জাবে যায়। চোদ্দের দলে যাবে। যেমন পাঞ্জাবে যায় না বিজেপি। আপনি তাহলে শূন্য আজকে হলেন আজকে কেন? হরিয়ানার অবস্থাটা কি আপনি দেখেছেন? শূন্য হলেন কেন? আরে তোমরা দুটো ছিল। আরে আপনি দুটো থেকে আমি হ্যাঁ। আমি 303, তা কি হলো? আপনি 330 তাহলে কি হলো? থেকে আপনি 230 আবার থেকে 303 শূন্য থেকে হলেন তুমি কেন? 100 হয়ে আপনি যাবে। 250 হয়ে যাবে। হবে। শূন্য হয়ে আপনি যাবে। হয়েছেন আরে কেন? ছাড়ো না। কি আস্তে, ভগবান আস্তে, কথা বলে? আস্তে। ওই বয়স বাড়লে তো বুদ্ধি আস্তে। বাড়ে নাকি? যত বুদ্ধি আস্তে। তোমার তৈরি। আমি পরের ছাড়ো না। বক্তার বলে কাছে আমার চলে দুই যাবো। ছিল, হ্যাঁ, আপনি দুই থেকে শেষ ছিল, করুন। ছিলাম। ছিলেন তো। গৌতম দা, আরে 2 থেকে গৌতম দা, 3 হয়েছে। গৌতম দা, আস্তে আস্তে। সজলদা উত্তরে আসুন, নাহলে পরের বক্তার কাছে চলে না যান। না, আপনি অন্যদের দিয়ে দিন, আমি আর কথা বলবো না। হোয়াট ইজ দিস? না না না, বলো। এটা উত্তরে কি? আসুন, উত্তরে আসুন। আরে কথা বলতে জানে না, বয়স কাছে বলে তাকে সবসময় ছেড়েই দেবে। দিস দ্য টক শো, আমাকে আবার পার্টি পাঠায়। তোমাকে যেমন তোমার আরে পার্টি পাঠায়, থামুন আমাকে না, আবার পার্টি পাঠায়। আপনি সব ক্ষেত্রে বলছেন বলে তো না, সমস্যা। কিচ্ছু সব ক্ষেত্রে আপনার বলছি ক্ষেত্রে না। আমি অ্যালাউ করছি, না, না, বলতে দিচ্ছি। না, একবার আপনার থেকে গলার জন্য আবার 3 গুণ ঠিক বেশি। আছে, তা ঠিক আছে তো কি হলো? উত্তরে আসুন, ছোট সজলদা। তো, ছোট তো। আমি আপনাকে যেটা বলছি যে নিশ্চয়ই আমি আপনাকে প্রথমে বলেছি সংখ্যার একটা বিষয় আছে, সংখ্যার বিষয় মাথায় রাখতে হয়, কারণ সরকার চালাতে গেলে আমরা কখনো যেখানে 210টা 11টা সিট যাদের আছে তারা যখন 77টা পাওয়া দলকে ভাঙায় তখন আমাদেরও সেই জায়গায় যেতে হয়। যখন কম্পিটিশন তীব্রতর হয় তখন এগুলো একটু আধটু হয়, না হলে ভালো হতো, না হলে ভালো হতো। মুকুটমণি অধিকারীকে যে এখানে যারা ওরা প্রার্থী দিয়েছে তার মধ্যে 2 জন বা 3 জন, এক্ষুনি আমি হয়তো 2 জন তো নিশ্চিত, মেবি 3 জন, কৃষাণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, হ্যাঁ, এবং আপনার বিশ্বজিৎ দাস, যারা বিধানসভায় স্পিকার বলেছেন যেটা বিজেপির লোক, আর তাদেরকে মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছেন লোকসভায় তৃণমূলের। নীতির কথা কার থেকে শুনবো? লোহা লোহে কো কাটতা হ্যায়, লোহা লোহে কো কাটতা হ্যায়। না, তাহলে এটা 1 মিনিট, পার্টিতে ডিফারেন্স না। না না আমি বলছি, আমি দিস ইজ পার্টি উইথ ডিফারেন্স। শুভেন্দুকে যখন নেওয়া হয়েছিল তখন সে সমস্ত পদ ছেড়ে এসেছিল, লাস্ট তাপস রায় সেও সব ছেড়ে এসেছে। দিস ইজ কল পার্টি ইজ দ্য ডিফারেন্স। তার মানে যাকে জেলে করা আমি ছিল, সে দাদা আমি তৃণমূলের কাছে এসে তোমার এর উত্তর একটা নেব। প্রশ্নের উত্তর আমি সজলদা, দিয়েছি। সজলদা, না, বলুন। বিরতিতে যেতে হবে, উত্তরে না, উনি আসছি বলুন, বিরতির উনি পর বলুন। ফিরে এসে। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। একেবারে শেষ ভাগে চলে এসেছি। রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে সিএ প্রসঙ্গ শুরুতেই।
তবে 2024 লোকসভা নির্বাচনের আগে এ বাংলায় প্রার্থী তালিকা যারা প্রকাশ করে ফেলেছেন সেই প্রসঙ্গের মধ্যে দল বদলের ধারায় এখনো যারা রয়েছেন সেটাও কিছুটা এসেছে। তাই একদম খুব অল্প সময় চারজনের কাছে রিকোয়েস্ট করছি আর ঝগড়ায় নয়, সংক্ষিপ্ত বিবরণে যাবে। শুরু করছি বৈশ্বরণতাকে দিয়ে। আপনি বিরতির আগে বলেছিলেন আমায় সুযোগ দেবেন, আমি সেটাই বলছি। শুভেন্দু নাকি নীতিবাগী, নিজে সব ছেড়ে এসছে, নিজের বাবা শিশির অধিকারী, নিজের ভাই সব সময় বিজেপির ডায়াসে গেছে, অথচ তৃণমূলের এমপি। এটাই হলো ওদের নীতি। আর চার্টার্ড ফ্লাইট কারা শুরু করেছে সবাই দেখেছে বাংলার মানুষ। চার্টার্ড ফ্লাইটে করে যাদেরকে নিয়ে গেছিল বিধানসভা নির্বাচনে দল ভাঙানোর রাজনীতি কে করেছে? কে মধ্যরাতে মধ্যপ্রদেশে নির্বাচিত গভর্নমেন্টকে টপল করেছে? কে মহারাষ্ট্রতে একনাথ সিন্দেকে দিয়ে একটা নির্বাচিত সরকারকে ভেঙে বিজেপি সরকার করেছে? কারা গোয়ায় করেছে? কারা ঘোড়া কেনাবেচার রাজনীতি ভারতবর্ষে নিয়ে এসছে? কারা পশ্চিম ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করেছে? কারা ব্ল্যাকমেলিং রাজনীতি করেছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে? আজকে ভারতবর্ষের মানুষের কাছে এটা স্পষ্ট। সুতরাং দল বদলের ব্যাপারে বিজেপি যে ভারতবর্ষের সবচেয়ে কলঙ্কিত রাজনৈতিক দল, এটা কিন্তু আজকে আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। সুভাষিস আমরা বামেদের সাথে কথা হচ্ছে, বামেদের সাথে যদি কথা সম্পূর্ণ হয় এবং যদি সমস্ত কথা ঠিকভাবে এগোয়, তাহলে একটা খুব সামান্য দিন লাগবে, হয়তো 3-4 দিন লাগবে, তার মধ্যে হয়তো আমরা সেটেল করে নিতে পারবো এই সমস্যাটা। এদিকে প্রার্থী তালিকা ঘোষণার আগে তারা প্রচার শুরু করে দিয়েছেন। যারা প্রচার শুরু করছে, আমি একটা কথা বলি, যারা প্রচার শুরু করছে তারাই কি সব সিট জিতে আসবে? 42টা তো এখানে সিট, সব সিট জিতে আসবে কি? আগে থেকে নেমে গেলে জিতে আসবে, পরে নামলে না। বাইরনের ব্যাপারে, বাইরন বিশ্বাসের ব্যাপারেও আমরা অনেক দেরিতে বাইরন বিশ্বাসকে ঠিক করেছিলাম, তারপরেও মানুষ কিন্তু সাগরদিঘির সিট আমাদের দিয়েছিল, মানে অ্যান্টি তৃণমূল অ্যান্টি বিজেপি দিয়েছিল, কংগ্রেসকে দিয়ে জিতিয়েছিল। সুতরাং মানে বিশ্বাস করি আমরা যে সময় নিয়ে ঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি জরুরি। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে পরে দেখা গেল চেঞ্জ করতে হচ্ছে প্রার্থী 4 বার করে, বা সামার প্রার্থী চলে গেল অন্য দলে, এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা একটু সময় নিয়ে করছি। সময় অল্প। আমি আবারও রিপিট করছি যে আমাদের প্রার্থী তালিকা 2-3 দিনের মধ্যেই বামফ্রন্ট ঘোষণা করবে অ্যাকর্ডিংলি, এবং সেখানে যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা একদম পরিষ্কার। লেফট ফ্রন্ট, তারপরে লেফট ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে প্রচারে গিয়ে কি বলবেন? ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম করার কথা আহ্বান জানিয়েছি। এটা খুব ক্লিয়ার, মানে 2-3 দিনের মধ্যে ক্লিয়ার কনসেপশন হবে এবং 2-3 দিনের মধ্যে আমরা এটাকে অ্যাবসলিউটলি প্রকাশ করব। সময় অল্প। সজলদা বলছি, এই যে বৈশাদা চার্টার্ড ফ্লাইটটা আর ভুলতে পারছে না, কিন্তু চার্টার্ড ফ্লাইটের যারা যাত্রী ছিল তাদের বেশ কয়েকজন এখন বৈশাদার পাশেই এসে বসে। হ্যাঁ, রাজনীতিতে মধ্যপ্রদেশে মাঝরাত্রে সরকার পাল্টেছি, খুব ব্যথা হয়েছে, ভালো কথা। ঝালদায় একটা ছোট্ট পুরসভা, সিপিএম একটা পুরসভা পেয়েছিল 13টা ওয়ার্ডের, আপনারা সেগুলোকে ছাড়েন না। আপনি মধ্যপ্রদেশ চশমাটা পাল্টান, নিজের কাছাকাছিগুলো দেখুন, ওই দূরের দৃষ্টি দেখে কি হবে। এই ভালো বলেছে যেটা, সেটা হচ্ছে গৌতম দাস, স্পিরিট, যেটা হচ্ছে উদ্দায়ী জিনিস, উবে যাবে, ঝামেলা শেষ। হ্যাঁ, ভোটের পরে শূন্য, আবার উবে গেছে। তো এদের নিয়ে আর কি বলবো, এদের নিয়ে আমার এর থেকে বেশি কিছু বলার মতো নেই। কোথাও আজকে সিএ নিয়ে যে তুঙ্গে উঠলো তরজাটা, সাধারণ মানুষের কাছে আমাদের এই আলোচনার মধ্যে কতটা স্পষ্ট হয়েছে জানি না। তবে আগামী সময়ে অবশ্যই বিজেপি বক্তা যিনি ছিলেন তিনি এর বৈধতা নিয়ে তৃণমূল সরকারের যে প্রশ্নগুলো তার জবাব তিনি দেওয়ার চেষ্টা করেছেন, এবং অবশ্যই প্রার্থী তালিকা একটা বড় বিষয়। আগামী সময়ে সেখানে কি ফয়সলা হয়, কারণ 15ই মার্চ যে বন্ড নিয়ে এসবিআই কি ঘোষণা করছে সেটা প্রকাশ্যে আসার পর তার মধ্যেই যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, অবশ্যই সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক থাকবে। আপাতত এখানেই শেষ করছি। চারজনকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় আসার জন্য। ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।